শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলাই অবতার। জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলাই অবতার।
সারা বিশ্বব্যাপী যে আন্দোলন গড়ে উঠেছে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে, তার প্রাণ কেন্দ্র হল কবি চূড়ামণি তারক সরকার। তারক গোসাই যদি সেদিন কলম না ধরতেন, তাহলে শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থখানি আমরা পেতাম না। বিশ্ববাসীর কাছে হরি ঠাকুর অজানাই থেকে যেত। মৃত্যুঞ্জয় গোসাই যেদিন সাক্ষাৎ ভগবান দেখাবার জন্য আমার তারককে ওরাকান্দি নিয়ে গিয়েছিলেন, সেদিন আমার তারক আমার ঠাকুরকে দেখে মৃত্যুঞ্জয় গোসাইয়ের পদপ্রান্তে লুটিয়ে পড়ে প্রণাম করছে। তখন মৃত্যুঞ্জয় ডেকে ডেকে বলেছে, ও তারক, তারক, তোমার সামনে এমন ভগবান থাকা সত্ত্বেও তুমি আমায় কেন প্রণাম করছো? তখন আমার তারক বললেন, এমন ভগবানকে যে চিনিয়ে দেয় তাকেই তো আগে প্রণাম করতে হয়। তাই যার কৃপায় আজ আমরা হরিচাঁদকে পেয়েছি, তিনিই তো আমাদের পরম দয়াল, তিনিই তো আমাদের পরম বান্ধব। তাই তো বলি, হে তারক, তোমাকে শ্রদ্ধা জানাবার মতো ভাষা আমার জানা নেই। তাই তোমার এই সৃষ্ট ফুল বাগিচার পুষ্প নিয়ে আজ আমি তোমাকেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো তারক। ধন্য কলি যুগ, ধন্য ধন্য ওরাকান্দি, চারি যুগের শ্রেষ্ঠ কলি, যোগের বাখানি রে, ধন্য কলি যুগ, ধন্য ওরাকান্দি, চারি যুগের শ্রেষ্ঠ কলি, যোগের বাখানি রে, ধন্য কলি যুগ, ধন্য শ্রী গৌরাঙ্গের অন্তরেতে যে বাসনা ছিল, কলির শেষে হরি এসে পূরণ করিল রে, ধন্য কলি যুগ, ধন্য। শ্রী গৌরাঙ্গের অন্তরেতে যে বাসনা ছিল, কলির শেষে হরি এসে পুরাণ করিল রে, ধন্য কলি যুগ, ধন্য। শাস্ত্রে বলে, পঞ্চ দীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্তরাক্ত শরণ্যত ত্রিধস্য প্রীতি গাম্ভীর্যং দাত্রিংশ লক্ষণ মহান। ঈশ্বরের যে 32টি চিহ্ন, তাই হরি ঠাকুরের অঙ্গে আবিষ্কার করেছিলেন।
ভক্ত শিরোমণি তারক সরকার। আমার তারক গোসাই কি দেবী দেবীরাও যে কত ভালোবাসতো তার একটি ঘটনার কথা আজ আমি কীর্তন করতে চাই। জেলা যশোহর গ্রাম জয়পুর নবগঙ্গা নদীর পার, তথায় বসতি করে মহামতি কবি তারক সরকার। জেলা যশোহর গ্রাম জয়পুর নবগঙ্গা নদীর পার, তথায় বসতি করে মহামতি কবি তারক সরকার। সেই মতি মানে করে কবি গান আখি ঝরে হরিচাঁদ বলে, সারা দেশময় সবে গুণ গায় সব সেরা কবিয়াল বলে। সেই মতি মান করে কবি গান আখি জড়ে হরিচাঁদ বলে, সারা দেশময় সবে গুণ গায় সব সেরা কবিয়াল বলে। জেলা যশোহর গ্রাম জয়পুর নবগঙ্গা নদীর পার, তথায় বসতি করে মহামতি কবি তারক সরকার। জেলা যশোহর গ্রাম জয়পুর নবগঙ্গা নদীর পার, তথায় বসতি করে মহামতি কবি তারক সরকার। তারক সরকার, তারক সরকার ছিলেন তখনকার দিনে উদীয়মান কবিয়াল। দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে তার কবিগানের বায়না আসতে আরম্ভ করেছে। এমনি একদিন ঢাকা শহর থেকে তার কবিগানের বায়না এসেছে, কিন্তু বিপক্ষে যিনি কবিয়াল তিনি ছিলেন তখনকার দিনে বিখ্যাত কবিয়াল, নাম ছিল তার হরিয়াচার্য। তাই তো আমার তারক একটু মনে মনে ভীত হলেন। যারা বায়না করতে এসেছিল তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে আমার তারক গেলেন ওরা কান্দি ওই অভয় পদের শরণ নিতে। দয়াল হরি আমার সস্নেহে তারকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তারক, ও তারক, তুই এই বায়না ফিরিয়ে দিস না। তখন আমার তারক বলেছে, ও বাবা, বাবা, তুমি যদি আমার সঙ্গে যাও তবেই আমি এই বায়না রাখতে পারি। তখন আমার ঠাকুর বললেন, বেশ বেশ তারক, আমি তোকে কথা দিলাম আমি তোর সঙ্গে যাব, তোর কোনো ভয় নেই তারক। মৃতদেহে যেন প্রাণের সঞ্চার হলো। আমার তারক এবার গেলেন শান্তি মায়ের কাছে, মাকে প্রণাম করে বলেছে, ও মা, মাগো, আমি ঢাকা শহরে কবি গান গাইতে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করে দাও মা। স্নেহময়ী মা আমার তারককে আশীর্বাদ করে বললেন, যাও যাও তারক, তোমার মনোবাসনা পূর্ণ হবে। শান্তি মায়ের আশীর্বাদ নিয়ে আমার তারক বাড়ির দিকে রওনা হতেই শান্তি মা আমার প্রাণ কারা স্বরে তারককে ডেকে ডেকে বলেছে, ও তারক, বাবা তারক, ও বাবা, শুনেছি ঢাকা শহরে নাকি ভালো শাখা কিনতে পাওয়া যায়, তুমি আমার জন্য একজোড়া শাখা নিয়ে এসো তারক। তারক আমার মনে মনে চিন্তা করেছে, তাই তো খনার বচনে বলে, ভরা থুয়ে খালি ভালো যদি ভরতে যায়, আগে থেকে পিছে ভালো যদি ডাকে মায়। তাই তো আজ আমার মা আমায় পেছন থেকে ডাক দিয়েছে। আমার আর কোনো ভয় নেই, আমি যাব, আমি ঢাকা শহরে কবি গান গাইতে যাব। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমার তারক ঢাকা শহরে পৌঁছে মনে মনে যাকে খুঁজছে তাকে তো সে দেখতে পাচ্ছে না, কেননা সে যে আসবার সময় আমায় কথা দিয়েছিল সে আসবে। তাই তো আমার তারক সবার অলক্ষ্যে চোখের জল ফেলছে। কবি গান শুরু হয়েছে। আজি ওই কবি গানে
মোহিত সব শ্রোতাগণে রাজি কারো কবি গানে মোহিত সব শ্রোতাগণে তারকের করে জয় ধ্বনি রে 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 আর তারকাদে আজ এই ধুলায় পড়ি দেখা তো দিলে না হরি আর তারকারে আজ এই ধুলায় পড়ি দেখা তো দিলে না হরি তুমি একবার আমায় দেখো আসিয়া গো তুমি একবার আমায় দেখো আসিয়া তুমি একবার আমায় দেখা দাও আসিয়া তুমি একবার আমায় দেখা দাও আসিয়া গো একবার আমায় দেখা দাও আসিয়া গো একবার আমায় দেখা দাও আসিয়া গো কাঙালি নামে একটি ছোট্ট বালক সে তার বাবার সঙ্গে এসেছে কবি গান শুনতে। শ্রোতারা যখন রুদ্ধশ্বাসে কবি গান শুনছে তখন ওই যে ছোট্ট বালক কাঙালি সে তার বাবাকে ডেকে ডেকে বলেছে, ও বাবা, বাবা, ওই যে কবিয়াল কবি গান করছে ওনার কাঁধের উপরে যে পুতুলটি বসে আছে কে গো? বলো না বাবা। কাঙালির বাবা বললেন, চুপ কর খোকা, কথা বলিস নে। কিছুক্ষণ পরে কাঙালি আবার জিজ্ঞাসা করেছে, ও বাবা, বাবা, তুমি কি দেখতে পাচ্ছ না বাবা? ওই যে কবিয়ালের কাঁধের উপরে যে পুতুলটি বসে আছে ওই পুতুলটি হাত নেড়ে নেড়ে কানে কানে কি বলে দিচ্ছে বাবা? কাঙালির বাবা এবার ধমক লাগিয়ে বললেন, চুপ কর
কথা বলিস নে। ওরে এমন মধুর গানকে তুই আমায় শুনতে দিবি না? কাঙালি তার প্রশ্নের জবাব পেল না। তাই তো রাত্র যখন প্রভাত হয়েছে, আমার তারক কি করেছে, একটা গারু হাতে নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। আর গুনগুন স্বরে হরিগুণাগুণ গান গাইছে। তবে সে কি ভাবে? হরি আমি তরে পেলাম কই, হয়ে চলে চলে মলে মেশই, হই গৌর প্রেম বিষানলে, হে হে আমার অন্তর যায় জ্বলে গো, আমার অন্তর যায় জ্বলে। ওরে আমি তারে পেলাম কই, জলে মলে মিশই। ওরে আমি তারে পেলাম কই, জলে মলে মিশই। ওই গৌর প্রেম বিষানলে, হে আমার অন্তর যায় জ্বলে গো, আমার অন্তর যায় জ্বলে। কে এসে অন্তরে কাদায়ে আমারে, ভাসালো নয়ন জলে। আর কে সে অন্তরে কাদায় আমারে, ভাসালো নয়ন জলে। ওরে সখী আমি তরে পেলাম কই, জলে মলে সই। ওরে আমি তারে পেলাম কই, জলে মলে মিশই। ওই গৌর প্রেম বিষানলে, হরিবল হরিবল। হে হে আমার অন্তর যায় জ্বলে গো, আমার অন্তর যায় জ্বলে। ওরে আমি তারে পেলাম কই, জলে মলে মিশই। ওই গৌর প্রেম বিষানলে, হে আমার অন্তর যায় জ্বলে গো, আমার অন্তর যায় জ্বলে। এইভাবে এইভাবে আমার তারক হরিগুণাগুণ কীর্তন করছে আর মাঠের দিকে রওনা হয়েছে। আর এদিকে এদিকে ওই যে ছোট্ট বালক কাঙালি, ও কি করেছে, ওই সে গোসাইয়ের পথ আগলে রেখেছে। পথ আগলে বলছে, ও গোসাই, গোসাই কাল যখন তুমি কবি গান করছিলে, তখন তোমার কাঁধের উপরে যে পুতুলটি বসেছিল কে গো? আর আজই বা তাকে তুমি কোথায় রেখে এসেছো? ও গোসাই,
ওই পুতুলটি তোমায় হাত নেড়ে নেড়ে কানে কানে কি বলে দিচ্ছিল গোসাই? বালকটির মুখে হেন কথা শুনে আমার তারকের হাত থেকে গারু পড়ে গেল। দু চোখের জলে ছেড়ে দিয়ে বলেছি, ওগো ঠাকুর, তুমি তাহলে সত্য সত্য এসেছিলে বান্ধব। আমার তারক বালকটিকে বুকে জড়িয়ে ধরে বলেছে, শোন খোকা, আমার এই জীবনে তো আমি কত সাধু সঙ্গ করেছি, কিন্তু কিন্তু এত ছোট সাধু সঙ্গ তো আমি কোনোদিন করিনি। তাই তো বলি দে খোকা, আজ তোর এই চরণ ধুলি আমার মাথায় দে, আজ তোর এই চরণ ধুলি মাথায় নিয়ে আমি আমার এই জীবন ধন্য করি। এরপর দেশে ফেরার পালা। গানের টাকা হাতে পেয়ে আমার তারক আগে ছুটলেন শাখা কিনতে। সব চাইতে সুন্দর শাখা জোড়া কিনে নৌকায় ফিরে এসে সঙ্গীদের বললে, শীঘ্র নৌকা ছেড়ে দাও। দেশে ফিরে আগেই গেলেন মায়ের পদ্ম হস্তে ওই শঙ্খ বলায় দুটি পরাতে। গিয়েই মায়ের পায়ে প্রণাম করে শ্রাবণ ধারায় নয়ন নয়ন ঝরে, বক্ষ ভাসে দোনয়নে জলে, করে কাঁদে মা বলিয়ে। মায়ের পায়ে প্রণাম করে শ্রাবণ ধারায় নয়ন নয়ন ধরে, বক্ষ ভাসে দুনয়নের জলে, ওরে কাঁদে মা বলিয়ে। শঙ্খ দুটি আস্তে ব্যস্তে পরাইল মায়ের পদ্ম হস্তে। কি অপরূপ শোভা হয়ে ছেড়ে, করিও তার নাই তুলনা। শঙ্খ দুটি আস্তে ব্যস্তে পরাইল মায়ের পদ্ম হস্তে। কি অপরূপ শোভা হয়ে সেরে, ওরে তার নাই তুলনা। শঙ্খ দুটি হাতে পড়ে মায়ের মুখে হাসি ফুটেছে। শঙ্খ দুটিকে বারবার দেখছে,
আর মনে মনে তারক গোসাইকে আশীর্বাদ করছে। আর এদিকে এদিকে কৈলাসবাসিনী মা শ্যামা মনে মনে চিন্তা করেছে, তাই তো ক্ষীরোদবাসিনী মাতা শান্তি দেবী বাৎসল্য প্রেমে তারক গোসাইকে বাবা ডেকে তার দেওয়া শাখা পড়ল। এই আনন্দ থেকে আমি বা বঞ্চিত থাকবো কেন? আজ আমি তারক গোসাইয়ের মতো হরিভক্তের কন্যা পরিচয় দিয়ে আমি নিজেও ধন্য হব। তাছাড়া এই জগৎ ভরা তো আমার কত ছেলে মেয়ে রয়েছে, তারা সবাই আমাকে পেতে চায় তাদের কার্য সিদ্ধির জন্য, কিন্তু কেউ তো আমাকে এতটুকু আদর করে না, কেউ তো আমার মেয়ে বলে কাছে টেনে নেয় না। আমি যদি তারক গোসাইকে বাবা ডাকি, তাহলে তারক আমায় শাখা কিনে দেবে, আমায় শাড়ি কিনে দেবে, আমায় মেয়ে বলে কাছে ডেকে নেবে। এই আনন্দ থেকে আমি বা বঞ্চিত থাকবো কেন? রামদাসের সমাধি ছিল নবগঙ্গা তীরে, লক্ষ্মী পাশা কালী মন্দির তাহার উপরে রামদাসের সমাধি ছিল নবগঙ্গা তীরে, লক্ষ্মী পাশা কালী মন্দির তাহার উপরে এক শঙ্খ বনি গেল তথায়, শাখা বেচিবারে লাভ আসে মায়ের পদে, মানত যে করে শঙ্খ বনি গেল তথায়, শাখা বেচিবারে লাভ আসে মায়ের পদে, মানত যে করে। আমি লাভে যদি পারি করিতে, লাভে যদি পারি করিতে, আমি শাখা দিব তোর হাতে, লাভে যদি পারি করিতে, আমি শাখা দিব তোর হাতে, লাভে যদি পারি করিতে, আমি শাখা দিব তোর হাতে, লাভ যদি পারি করিতে, আমি শাখা দিব তোর হাতে, লাভ যদি পারি করিতে, আমি শাখা দিব তোর হাতে, আমি লাভ যদি পারি করিতে, আমি শাখা দিব তোর হাতে, আমি লাভ যদি পারি করিতে। শাখারির প্রার্থনা মা পূরণ করেছিলেন। অপ্রত্যাশিত লাভে সমস্ত শাখা বিক্রয় হয়ে গেল। পুনরায় শাখারি যখন ওই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, তখন দয়াময়ী মা সুন্দর একটি কন্যারূপ ধরে শাখারির সামনে এসে মধুর স্বরে বলেছে, ও শাখারি
শাখারি, আমাকে একজোড়া শাখা দাও না শাখারি। মায়ের এই কণ্ঠস্বর শাখারির কর্ণে যেন অমৃত বর্ষণ করল। বিস্ময়ে হতবাক হয়ে শাখারি মায়ের দিকে চেয়ে মনে মনে চিন্তা করেছে, তাই তো হরে কি দেবী নামা নবী রে ওরে এমন রূপার দেখি নাই জীবনে। কি দেবী নামা নবী রে রে এমন রূপার দেখি নাই জীবনে। ওরে বিধি মন প্রাণ ঢেলে দিয়ে করেছে সঙ্গপনে। বিধি মন প্রাণ ঢেলে দিয়ে গড়েছে সঙ্গপনে। এমন রূপার দেখি নাই জীবনে। একি দেবী নামা নবী রে রে এমন রূপার দেখি নাই জীবনে। স্নেহ আর মমতা দিয়ে শোধার দ্বারা অঙ্কিত করেছে বুঝি গোপন তুলিকায়। স্নেহ আর মমতা দিয়ে সুধার দ্বারায় অঙ্কিত করেছে বুঝি গোপন তুলিকায়। হরি আমার মা বলিতে পরাণে চায় লুটায়ে শ্রী চরণে। আবার মা বলিতে পরাণে চায় লুটায়ে শ্রী চরণে। এমন রূপার দেখি নাই জীবনে। একি দেবী নামা নবী রে রে এমন রূপার দেখি নাই জীবনে। মায়ের পরনে একখানা লাল পেরে শাড়ি, এলাইতো কেশদাম পৃষ্ঠদেশ আচ্ছন্ন করে আছে। আয়ত লোচন, মুখে শিশু সুলভ মধুময় হাসি, কালো রূপে যেন ঝলক দিচ্ছে। শাখারি ওই ভুবন মোহিনী মাতৃরূপ দর্শন করে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন এবং যন্ত্রচালিত পুতুলের ন্যায়
সুন্দর একজোড়া শাখা মায়ের হাতে পরিয়ে দিলেন। বলাই দুটি হস্তে ধারণ করে মা শ্যামা শাখারিকে বলেছে, ও শাখারি, শাখারি, আমার কাছে তো পয়সা নেই শাখারি। ও শাখারি, নদীর পাড়ে ওই যে তাল গাছ দেখা যায়, ওর নিচে আমার বাপের বাড়ি। আমার বাবার কাছে চাইলেই তোমায় টাকা দিয়ে দেবে। শাখারি, শিকেই ঝুলানো 3টি হাড়ি, মধ্যের হাড়িতে 5টি টাকা আছে, সেই টাকা যেন বাবা তোমাকে দিয়ে দেয়। তখন শাখারি বলেছে, তোমার বাবার নাম কি? তখন মেয়েটি বলছে, একখানা ভাগবত পাঠ করে যে ফল না পাওয়া যায়, একবার যদি আমার বাবার নাম করা যায়, তাহলে যে সেই ফল পাওয়া যায় শাখারি। ও শাখারি, এক ভাগবত হলো ভাগবত গ্রন্থ, আর ভাগবত হলো ভাগবত রসপাত্র। তাই তো ভাগবত আর আমার বাবার মধ্যে কোনো তফাৎ নেই শাখারি। ও শাখারি, দুধ, ঘি, মাখন যেমন গরুর বাটে লুকিয়ে আছে, ঠিক তেমনি ভাবে শ্রী শ্রী হরি লীলামৃত, চৈতন্য চরিতামৃত, গীতা, ভাগবত সমস্ত শাস্ত্র গ্রন্থ আমার বাবার অন্তরে লুকিয়ে আছে শাখারি। আমার বাবার নাম তারক সরকার। তখন চলিল শাখারি অতি তারা করে তারক চাঁদের ধাম। তখন চলিল শাখারি অতি তারা করি তারক চাঁদের ধাম। গিয়ে তারকের কয়ে শোনো মহাশয়ে, তারক কাহার নাম। 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 আমি আসিয়াছি নিতে টাকা, আমি আসিয়াছি নিতে টাকা। তার মেয়ে পড়িয়াছে শাখায়, আমি আসিয়াছি আজ নিতে টাকা। তার মেয়ে পড়িয়াছে শাখা, আসিয়াছি আমি নিতে টাকা। পড়িয়াছে শাখায়, আমি আসিয়াছি আজ নিতে টাকা। তার মেয়ে পড়িয়াছে শাখা, আসিয়াছি আমি নিতে টাকা। তখন আমার তারক গোসাই বাঁশের চাটা তৈরি করছে, হাতে কাপ আর মুখে নাম করছে। আমার দয়াল হরি কি বলতেন, হাতে কাজ করো মুখে নাম করো। তাই আমার তারক বাঁশের চাটা তৈরি করছে আর গুনগুন স্বরে হরি গুণাগুণ কীর্তন করছে। তবে সে কিভাবে? হরি বল, হরি 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 বল,
একবার হরিব একবার হরিব এইভাবে আমার তারও হরিগুণাগুণ কীর্তন করছে আর বাঁশের চাটা তৈরি করছে। শাকারির কথা শুনে আমার তারক বলছে, তারক তো আমারই নাম, কিন্তু আমি তো এখনো বিয়েই করিনি, আমার আবার মেয়ে এলো কোথা থেকে? শাকারি এবার একটু বিরক্ত হয়ে বলছে, ধুর মশাই, আপনি টাকা দেবার ভয়ে এখন মিথ্যা কথা বলছেন। ওই কালী মন্দিরের পাশে বসে মেয়েটি শাখা পরে বলল, শিকেই ঝোলানো 3টি হাড়ি, মধ্যে হাড়িতে 5টি টাকা আছে, বাবাকে তাই দিতে বলবে। শাখারির কথা শুনে আমার তারক দ্রুত ঘরে গেলে এবং হাড়ির মধ্যে 5টি টাকাও পেলে। ফিরে এসে শাখারিকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা ভাই, মেয়েটি দেখতে কেমন বলো তো? তখন শাখারি বলছে, হতা বয়স হবে 16, অঙ্গের বরণ কালো, স্নেহ ভরা 2টি আখি, আর বয়স হবে 16, অঙ্গের বরণ কালো, স্নেহ ভরা 2টি আখি। ও তার কি বাক্যেশ রাশি, মুখে মৃদু হাসি, মন চায় মা বলে ডাকি। ও তার কি বাক্যে সরাসি, মুখে মৃদু হাসি, মন চায় মা বলে ডাকি। তার বয়স হবে 16, অঙ্গের বরণ কালো, স্নেহ ভরা 2টি আখি। তার বয়স হবে 16, অঙ্গের বরণ কালো, স্নেহ ভরা 2টি আখি। তারক গোসাই বিস্ময়ের উপর আরো বিস্ময়াপন্ন হয়ে শাখারিকে বললেন, ভাই শাখারি, মেয়েটিকে একবার দেখাবে চলো। দুজনে মন্দিরের কাছে এসে কাউকেই দেখতে পেলেন না। হঠাৎ মন্দিরে মায়ের হাতের দিকে চোখ পড়তেই শাখারি চিৎকার করে বলে উঠল, ওই তো আমার দেওয়া শাখা, কিন্তু কিন্তু মাটির প্রতিমার হাতে গেল কি করে? তারক গোসাইয়ের বুঝতে আর কিছুই বাকি রইল না। পাতা হতো কদলে বৃক্ষের ন্যায় ভুলণ্ডিত হয়ে কেঁদে কেঁদে বলেছে, ও মা, মাগো, তুই মেয়ে হয়ে শাখা
দর্শন না পাওয়ার বেদনায় তারকসাই যখন এইভাবে বিলাপ করছে, তখন শাখারিও কেঁদে কেঁদে মায়ের কাছে বলেছে, ও মা, মাগো, তোকে একজনের শাখা দেব বলে আমি মানত করেছিলাম, আমি সে কথা ভুলে গেল, দয়া করে তুই নিজে এসে শাখা করলি। তখন আমার তারক শাখারিকে বুকে জড়িয়ে ধরে বলেছে, ওরে ভাই শাখারি, তুই মায়ের দেখা পেলি, তুই মায়ের অঙ্গের পরশ পেলি, কিন্তু আমি ওরে আমার ভাগ্যে
তখন শাখারি বলেছে, সরকার মশাই, জীবনের বেশিরভাগ সময় তো এই শাখার ব্যবসায় কাটিয়ে দিলাম, বেলা তো আর বেশি নাই, বেলা তো আর বেশি নাই সরকার মশাই। ব্যবসা করেছি, বাড়ি ঘর সম্পত্তি করেছি, ছেলে মেয়ের প্রতিপালন করেছি, কিন্তু কিন্তু আমার সেই শেষের দিনে আমার সঙ্গে কি যাবে সরকার মশাই? এই যে সাধে দালানে কোঠা, সকল পরে রবে কবর ছাড়া দিয়ে সবাই চির বিদায় দিবে রে। এই যে সাধের দালান কোঠা, সকল পরে রবে গোবর সারা দিয়ে সবাই চির বিদায় দেবে রে। ও গো আমার দয়াল হরে
তোর ভাই বন্ধু সব পরে রবে, একা একা যেতে হবে। সরকার মশাই, আপনার পুণ্য পরশে আজ আমার জ্ঞান ফিরে এসেছে। একবার দয়া করে বলুন, একবার দয়া করে বলুন, আবার সেই শেষের দিনে উপায় কি হবে? তখন আমার তারক বলেছে, ওরে ভাই শাখারি, এখনো সময় আছে। তাই বলি, সময় থাকতে একবার হরি বলো, সময় থাকতে একবার হরি বলো, এই হরি নাম পথের সম্বল। সময় থাকতে একবার হরি বলো, এই হরি নাম পথের সম্বল। সময় থাকতে একবার হরি বলো। দেখো এই হরি নাম দুর্বলের বল। সময় থাকতে একবার হরি বলো, এই হরি বল দুর্বলের বল। সময় থাকতে একবার হরি বলো। এইভাবে দুজনে মিলে যখন প্রেমালাপ করছে, শাখারি হঠাৎ মাটির দিকে তাকিয়ে বলেছে, সরকার মশাই, আপনার পাগলি মেয়েটি এইখানে বসে শাখা পড়েছিল। এই চেয়ে দেখুন, এই চেয়ে দেখুন তার পদচিহ্ন। আসুন আসুন, আমরা মায়ের পদরেণু শিরে ধারণ করে আমাদের জন্ম সার্থক করি। এই কথা বলে মাখিতে লাগিল